আসসালামু আলাইকুম। জাতীয় সংসদ খুবই গুরুত্বপূর্ণ টপিক। আমরা দেখছি যে সংসদ ভেঙে গেছে, দ্বাদশ জাতীয় যে সংসদ ছিল সেটা কিন্তু ভেঙে গেছে। এখন মূল যে প্রশ্ন হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটির সাধারণ জ্ঞানের 30টা প্রশ্নের মধ্যে জাতীয় সংসদ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সংরক্ষিত মহিলা আসন নিয়ে কিন্তু আমরা দেখেছি প্রশ্ন এসেছে, এবং জাতীয় সংসদের রিসেন্ট টপিকগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসতে যাচ্ছে। আমরা দেখছি জাতীয় সংসদ ভেঙে গেছে, রাষ্ট্রপতি ভেঙে ফেলছে এবং সরকার কিন্তু পদত্যাগ করে ফেলেছে। সরকার, পূর্ববর্তী সরকার শেখ হাসিনা সরকার কিন্তু দেশ ত্যাগে বাধ্য হয়েছে এবং তার সংসদ ভেঙে গেছে। অর্থাৎ সংসদ জিনিসটা নিয়ে আজকে আমরা জানবো। খুবই ছোট একটা টপিক এবং কিন্তু খুব গুরুত্ব নিয়ে জিনিসটাকে আমাদেরকে জানতে হবে। সংসদ বরাবরই আমি বলি যে সংসদ বলো বা এই ছোটগুলো বিষয়গুলো, একটা মার্ক যদি এখান থেকে তুমি কমন পাও, তুমি কিন্তু 100 থেকে 150 জনের সামনে এগিয়ে যাবে। সো এই যে মূল কথা যে সংসদও একটা গুরুত্বপূর্ণ টপিক, এটাকে আজকে আমরা 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা টোটালি এটাকে শেষ করব। সো আমার একটা মূল কথা যেটা হচ্ছে যে যারা এখনো জয়েন হওনি জয়েন করে ফেলো, এবং যারা জয়েন করেনি তাদেরকে তোমরা মেনশন করে ফেলো, ক্লাসটা শেয়ার করে ফেলো খুব দ্রুত। এবং আমরা আর 1 মিনিটের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমি আবারও বলছি যে এই ধরনের টপিকগুলো খুব বেশি দীর্ঘ হয় না, কিন্তু মূল কথা হচ্ছে এগুলোর কিন্তু গুরুত্ব থাকে। আমরা প্রতিদিন 3টা রাত 10টায় ক্লাসগুলো নিয়ে থাকি। সো তোমরা নিশ্চয়ই জানো 3টার দিকে আমি তোমাদের সাথে আছি, মোহাম্মদ ফাহিম আশরাফ আসিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজে আছি, এবং আমি তোমাদের এই সাধারণ জ্ঞান অংশটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, জয়ী চলে এসেছো, ওয়ালাইকুম আসসালাম। জয়ী, খুব দ্রুত তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন করে ফেলো, জয়ী ক্লাসটা শেয়ার করো। রাজকন্যা প্রেমা চলে এসেছো, প্রেমা কেমন আছো? দ্রুত ক্লাসটা শেয়ার করে ফেলো প্রেমা, এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে ফেলো। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করব। জাতীয় সংসদ নিয়ে আমাদেরকে আজকে জানতে হবে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ওকে, সবাই দ্রুত জয়েন করে ফেলো। আমরা আর 1টা মিনিট নিব। আমরা 3টা বলি তো 3টাতেই ঢুকি, এবং এই জন্য আসলে অনেকে একটু দেরি করে, পরবর্তীতে এসে বলে ভাইয়া কখন ক্লাসটা শুরু হয়ে গেল, আমি তো শুরু থেকে ছিলাম না, আবার একটু দেখায় দেন, এরকম কথাবার্তা বলে। কিন্তু আমরা আর 1টা মিনিট নিব। যারা আছো একটু ধৈর্য ধরো এবং ফ্রেন্ডদেরকে মেনশন করো, অবশ্যই ক্লাসটা শেয়ার করে ফেলো। আর যারা শুরুতে আছে আমি তোমাদেরকে একটা বিষয় বলে দিতে চাই যে আমাদের আগামী 10 তারিখ থেকে আমাদের পেইড ব্যাচ চালু হতে যাচ্ছে, যেখানে আগামী 10 তারিখ, এবং আজকে কত তারিখ তোমরা নিশ্চয়ই জানো, 3 তারিখ অর্থাৎ আগামী 1 সপ্তাহ পর আমরা আমাদের পেইড ব্যাচ সেটা চালু করতে যাচ্ছি। এবং আমরা সেখানে বলি যে 55টি করে টপিক ওয়াইজ ক্লাস নিচ্ছি, বাংলার 55, সাধারণ জ্ঞানের 55, ইংরেজির 55। প্রতিটা ক্লাস শেষে আমরা ক্লাস টেস্ট রাখছি, যেটা তোমাকে যাচাই করতে কিন্তু তোমাকে সাহায্য করবে যে তোমার ডেইলি প্রসেসটা কেমন, পড়ছো কতটুকু, পারছো কতটুকু, এই বিষয়গুলো। ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার আমার মনে হয় সব থেকে বড় বাধা একটা, সেটা হচ্ছে প্রচুর এক্সাম না দেওয়া। এক্সাম দিতে গিয়েই কিন্তু আমি অনেক ইনফরমেশন জানতে পারবো। সো এইটা কিন্তু আমরা এনশিওর করছি। তো খুব দ্রুত তোমরা এই পেইড ব্যাচে আমাদের ভর্তি হয়ে যাও, কারণ খুব স্বল্প মূল্যে মাত্র 1800 টাকা কোর্স ফি দিয়ে আমরা তোমাদেরকে পুরো ঢাকা ইউনিভার্সিটি জার্নিটাতে তোমাদের সাথে আছি। 55টা করে ক্লাস নিচ্ছি, মানে বুঝছো 55টা করে ক্লাস অসম্ভব। এটা আসলে তোমাদেরকে ফাই করে ফেলবে যে কিভাবে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ। পুরো একদম টপ নচ একটা প্রিপারেশন তোমার হতে যাচ্ছে। ওকে, আমি দেখছি আফিয়া সুলতানা চলে এসেছো। আফিয়া কেমন আছো? আফিয়া রেগুলার ক্লাস করো, ভেরি গুড আফিয়া। এবং বাকি যারা আমি দেখতে পাচ্ছি, যেমন প্রেমা আছো, এরা তোমরা রেগুলার ক্লাস করো। বাকিরা যারা আছো কমেন্ট করে ফেলো দ্রুত। শ্রেয়া ঘোষ কোথায়? তো সেও কিন্তু রেগুলার ক্লাস করে। আর মূল কথা একটা যে তোমরা চলে এসেছো অনেকজন, সো আমরা হচ্ছে এখন ক্লাসটা শুরু করে ফেলবো। ওকে, তো জাতীয় সংসদ নিয়ে আমি তোমাদেরকে শুরুতেই যে ইনফরমেশনগুলো দিতে চাই, জাতীয় সংসদ একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে আছে। আর এরই সাথে একটা বিষয় একটু খেয়াল করো, যেটা হচ্ছে জাতীয় সংসদ আমাদের কেন গুরুত্বপূর্ণ। আমরা দেখছি যে দ্বাদশ জাতীয় সংসদ কিন্তু ভেঙে গেছে, তাই না? এই যে দ্বাদশ জাতীয় সংসদ, যেটা কিনা 30 জানুয়ারি থেকে শুরু হয়েছিল, দ্বাদশ জাতীয় সংসদ, সেটা কত তারিখে শুরু হয়েছে? 30 জানুয়ারি। সো এই যে 30 জানুয়ারি থেকে শুরু হওয়া জাতীয় সংসদ, সেটা কত তারিখে শেষ হয়ে গেল দেখো তো? এই যে 6 আগস্ট 2024,
এটাও কিন্তু 30 জানুয়ারি 2024-এ। দেখো আওয়ামী লীগ কিন্তু একটা মানে দীর্ঘ রাজত্ব কিন্তু তারা কায়েম করেছিল। 30 জানুয়ারি 2024 সালে এসে জাতীয় এই যে দ্বাদশ জাতীয় সংসদটা কিন্তু ভেঙে গেছে 6 অক্টোবর। আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি ফেব্রুয়ারি, অর্থাৎ জানুয়ারি তো ওই মাসে বাদ, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এই যে দেখো মাত্র 7 মাস একটা সংসদ কিন্তু ছিল। এর আগে আমরা দেখেছি ষষ্ঠ জাতীয় সংসদ, সেটা কিন্তু কিছু দিন ছিল মাত্র, অর্থাৎ 1 মাসের মতো, 1 মাসেরও থেকে কম, 20 দিনের মতো একটা জাতীয় সংসদ ছিল। আচ্ছা, আমরা এই ধরনের ইনফরমেশনগুলো জানবো। সো পূজা চলে এসেছো, ভেরি গুড। তৌসিফ এসেছো, শ্রেয়া ঘোষ এসেছো, ভেরি গুড শ্রেয়া, কেমন আছো? দেন এখন আমাদের মূল কাজ হচ্ছে কি? আমার মূল কাজ হচ্ছে এরকম একটা ছোট বলো বা একটু একটু বড় বলো, আমরা একটা নোট খাতা নিয়ে বসবো, সাথে একটা কলম থাকবে, একটা লাল কলম থাকবে, একটা সবুজ থাকতে পারে, নীল থাকতে পারে। এই কলমগুলো তোমাকে ইন্ডিকেট করতে হেল্প করবে কোন প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এখন দেখো আমি একটা ইনফরমেশন লিখছি, সংসদের মোট আসন 350টি। এটা কিন্তু আসবে না যে সংসদের মোট আসন কয়টি, আসবে কোনটা, সংরক্ষিত নারী আসন কয়টি, এটা গুরুত্বপূর্ণ। সো তুমি জানছো কোনটা আসবে কোনটা আসবে না। থিঙ্ক অ্যাজ আ টিচার, অ্যাজ এ ইউনিভার্সিটি টিচার, হাউ ইউ ক্যান মেক আ কোয়েশ্চেন পেপার, যে তুমি জিকেতে কিভাবে একটা কোয়েশ্চেন সেট করতে পারো। সো সেইভাবে চিন্তা করো এবং অটোমেটিক্যালি তুমি বুঝে যাবা। সো রেড পেন মাস্ট, একটা কালো কলম রাখো, একটা লাল কলম রাখো, দেন ছোট একটা খাতা নিয়ে বসে পড়ো, খুবই হেল্পফুল হবে। ওকে, দেখো সংসদের মোট আসন আমরা তো জানি 350টি। সংসদ সম্পর্কে আমরা কতটুকু জানি দেখো, এক কক্ষ বিশিষ্ট সংসদ আমাদের, কোনো রকমের দ্বিকক্ষ নেই, অর্থাৎ একদম মূল সংসদ আমাদের একটাই, রাজ্য সভা নেই, কোনো রকমের কেন্দ্রীয় সভা নেই, একটাই সভা, সেটা হচ্ছে জাতীয় সংসদ, এক কক্ষ বিশিষ্ট। বোঝা গেছে? আচ্ছা, প্রথম আসন কোনটা, সেটা হচ্ছে পঞ্চগড় 1, পঞ্চগড় 1 যেটাকে আমরা বলি, পঞ্চগড় 1 আসন, সেটা হচ্ছে প্রথম আসন। আর 300 নং আসন সেটা হচ্ছে বান্দরবান আসন। তাহলে আসন সংখ্যা কিন্তু 300টা, কিন্তু একটা বিষয় খেয়াল করো যে মোট যে একদম সেক্টর ওয়াইজ আসন সেটা 300টা, কিন্তু সংরক্ষিত আসন মিলে 350টা আসন হয়ে গেছে। আচ্ছা, মহিলাদের সংসদ আসন ছিল না, চতুর্থ সংসদে কিন্তু কোনো মহিলাদের এই যে সংরক্ষিত আসন সেটা ছিল না। পঞ্চম সংসদ থেকে কিন্তু সংরক্ষিত আসন চালু শুরু হয়েছে, এটা একটা বিষয়। সব থেকে কম মেয়াদকাল ছিল ষষ্ঠ সংসদে, মাত্র ষষ্ঠ সংসদে সব থেকে কম কিন্তু ইয়া ছিল, যেটা হচ্ছে 1996 সালে। আমরা দেখতে পাচ্ছি সংসদের, এটা লিখে ফেলো, 1996 সালে, 1996 সালে মনে আছে যে 1996 সালে যে ষষ্ঠ সংসদ, সেটাতে কিন্তু সব থেকে কম সময় ছিল। আমি তোমাদেরকে সময়টা বলে দিই, সেটা ছিল 19 মার্চ থেকে 30 মার্চ পর্যন্ত। এবং এই 1996 এর পরে কিন্তু আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আওয়ামী লীগ আবার কি সপ্তম সংসদে ছিল এবং অষ্টম সংসদে এসে কিন্তু আবার কি বিএনপি ক্ষমতায় আসে। অর্থাৎ এখানে একটা রদবদল হয়। প্রথমে আসে বিএনপি ক্ষমতায় ছিল, তার পরের বছর যখন 1996 সালে নির্বাচন হয়, সেটা কিন্তু ভেঙে যায় সংসদটা। এরপরে কিন্তু অষ্টম সংসদে এসে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে। তাহলে প্রশ্ন যদি আসে সব থেকে কম যে মেয়াদকাল ছিল কোন সংসদের, সেটা কত সংসদ? ষষ্ঠ সংসদ। ষষ্ঠ সংসদের কত তারিখ, কত সাল থেকে কত তারিখ? 19 মার্চ থেকে 30 মার্চ। 19 মার্চ থেকে 30 মার্চ 1996 সাল পর্যন্ত ছিল। 19 মার্চ থেকে 30 মার্চ, বুঝতে পারছো, মাত্র 10 দিন, অর্থাৎ 11 দিন একটা সংসদ টিকে ছিল। ওকে, সংসদে কাস্টিং ভোট দেখো, স্পিকারের ভোট। সো তোমরা নিশ্চয়ই জানো কাস্টিং ভোট কি। কাস্টিং ভোট, হোয়াট ইজ কাস্টিং ভোট? কাস্টিং ভোট ব্যাপারটা এমন যে আমি হচ্ছে স্পিকার, আমি হচ্ছে সভাপতি, সংসদের সভাপতিত্ব করে কে? স্পিকার। তো বিরোধী দল আর হচ্ছে সরকার দল দুটো, অর্থাৎ একটা বিল পাস হয়েছে, সেখানে কি সমদলীয় ভোট আসছে, অর্থাৎ এরাও সমান ভোট দিছে, এরাও সমান ভোট দিছে। তাহলে কিন্তু এখন সমান হয়ে গেলে তখন কিন্তু স্পিকার একটা ভোট দেয়, যেটা কিনা কাস্টিং ভোট বলে, এবং স্পিকারের ভোটটাই গণ্য করা হয়। তো সেটাকে বলা হচ্ছে কাস্টিং ভোট। ওকে, আমরা একটু পরে ইনফরমেশন চলে যাই। দেখো জাতীয় সংসদের হুইপের কাজ কি? তোমরা নিশ্চয়ই ইনফরমেশনগুলো লিখছো, কথা বলার সাথে সাথে ইনফরমেশনগুলো লিখছো। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যে হালকা করে ইনফরমেশনগুলো টুকে ফেলা। শৃঙ্খলা রক্ষা করা কার কাজ? সংসদে হুইপের কাজ। ইনফরমেশনটা গুরুত্বপূর্ণ। এরপরে যদি আসে ফ্লোর ক্রসিং অর্থাৎ কি, অনেক সময় দেখা যায় না যে আমি একপাশে ছিলাম, আমি হচ্ছে
এই পাশে চলে আসলাম, মানে কি আমি দল পরিবর্তন করলাম। তো ফ্লোর ক্রসিংও এমন যে কেউ কোনো একটা সরকার দলীয় লোক যদি আবার বলে যে আমি বিপক্ষ দলে চলে যাব, সেটা হচ্ছে ফ্লোর ক্রসিং। আমার বিপক্ষ দলের কেউ যদি বলে যে না আমি সরকার দলে আসবো, সেটাকে বলা হচ্ছে ফ্লোর ক্রসিং। সো ফ্লোর ক্রসিং দেখো, অন্য দলে যোগদান বা নিজ দলের বিপক্ষে ভোটদান, এটা হচ্ছে ফ্লোর ক্রসিং। প্রেমা ভেরি গুড। আর যারা লিখছো, আমি বারবার বলছি যারা লিখছো অবশ্যই লিখা কেমন হচ্ছে আমাদেরকে দেখাবা, পেজে একটা মেনশন মেসেজ দিবা, তোমাদের লেখাগুলো সুন্দর হলে আমরা সেগুলোকে দেখাবো যে বাকিরা কিভাবে এগুলো কপি করতে পারে। সো খুব গুরুত্বপূর্ণ, যারা সুন্দর করে লিখতে পারো এবং ক্লাসগুলো শেষে রাফ করতে পারো যারা সুন্দর করে, তারা কিন্তু অবশ্যই ছবি তুলে পাঠিয়ে দিবা। জাতীয় সংসদে এ পর্যন্ত বিদেশি রাষ্ট্রপ্রধান ভাষণ দেন 2 জন, এটাও বেশ গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, যার মধ্যে একটা আছে মার্শাল টিটো, আরেকটা হচ্ছে ভিভি গিরি, যিনি কিনা ভারতের সাবেক প্রেসিডেন্ট। খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যদি প্রশ্ন আসে যে কতজন বিদেশি রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপ্রধান মানে কি প্রেসিডেন্ট, খেয়াল করো 2 জনই কিন্তু প্রেসিডেন্ট। এই 2 জন প্রেসিডেন্ট কিন্তু সংসদে এই পর্যন্ত ভাষণ দেন। কোনো সমস্যা নাই। স্বপ্ন আক্তার, যাদের লেখা ভালো না, আমি তোমাদেরকে একটু বলে দিই, লেখা যাদের ভালো না তারা প্লিজ একটু লেখাকে ইমপ্রুভ করার চেষ্টা করো। এটা আসলে একটা কনসার্ন ম্যাটার, যে কারণ ঢাকা ইউনিভার্সিটি তোমার রিটেনে একটা নির্দিষ্ট বক্স করে দিবে, একটা প্যারাগ্রাফ লেখার জন্য, একটা রচনা লেখার জন্য, একটা বাংলা কিছু লেখার জন্য একটা বক্স থাকবে, সেই বক্সের বাইরে কিন্তু তুমি যেতে পারবে না। তো তোমার লেখাটা অবশ্যই স্পষ্ট হতে হবে আর খুব সুন্দর হতে হবে। খুব সুন্দর না হলেও চলবে, কিন্তু স্পষ্ট হতে হবে। স্পষ্ট আর সুন্দরের মধ্যে একটা তফাৎ আছে। এখন আমি হচ্ছে খুব গুছানো, এটা একটা বিষয়। সো গুছানো হতে হবে জিনিসটা। ওকে, এরপরে দেখো আমরা একটু পরের দিকে চলে যাই। সংসদ পরিচালনা সংশ্লিষ্ট ব্যক্তিত্ব দেখো, রাষ্ট্রপতি কি করছে, রাষ্ট্রপতি করছে কি অধিবেশনে আহ্বান করছে, মুলতবি স্থগিত ভেঙে দেওয়ার এখতিয়ার। আমরা রিসেন্ট দেখেছি সংসদ ভেঙে দিয়েছে 6 আগস্ট তারিখে। আজকে যেমন আগস্ট সেপ্টেম্বর, অর্থাৎ এই যে সেপ্টেম্বরে দেখো যে আগস্ট অর্থাৎ 6 আগস্টে কিন্তু সংসদ ভেঙে দেওয়া হয়। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি কিন্তু সংসদটা ভেঙে দেন। স্পিকার দেখো, স্পিকার কি করছে, স্পিকার কিন্তু সভাপতি। যদি প্রশ্ন আসে যে সংসদের সভাপতিত্ব করে কে, তাহলে উত্তরটা কি হবে, উত্তরটা কিন্তু হবে স্পিকার। সভাপতি কে, স্পিকার। ওকে, অধিবেশনে বিল উত্থাপন এবং আলোচনার সুযোগ করে দেওয়া এই স্পিকার করে থাকে। আমরা নিশ্চয়ই বিটিভিতে দেখেছি, সংসদ যে টিভিটা আছে সেখানে আমরা দেখেছি যে কিভাবে একটা সংসদ কিন্তু করে, মানে সংসদ কার্যক্রম চলে। কাস্টিং ভোট প্রদান করে কে, স্পিকার। এই প্রশ্নটা এসেছিল যে কাস্টিং ভোট প্রদান করে কে, বা কাস্টিং ভোট কার ভোট, সেটা কিন্তু স্পিকারের ভোট। ওকে, সংসদীয় কার্য উপদেষ্টা কমিটির সভাপতি হচ্ছে স্পিকার। আরেকটা বলি, আমরা এরকম নোট তো রাখছি, আর সাধারণ জ্ঞানে তোমরা অনেক সময় বলো কি পড়তে হবে, তো আমরা তোমাদেরকে পুরো শীট তোমাদেরকে প্রোভাইড করব, মানে শীট তো প্রোভাইড করব, এবং এই পিডিএফ এর বাইরেও এক্সট্রা তোমাদেরকে আমি কিন্তু ইনফরমেশন আমরা প্রোভাইড করব। তোমাদের বই কেনার যদিও সম্ভাবনা নাই, তোমরা যদি রাখো, কিন্তু বইয়ের পাশাপাশি আমরা যেগুলো দিব ম্যাটেরিয়ালস, সেগুলো খুবই হেল্পফুল হবে। সো পেইড ব্যাচের স্টুডেন্ট যারা আছো তাদেরকে আমরা এই সুযোগটা দিয়ে থাকি, প্রতি বছর আমরা আপডেট করি এগুলোকে, ইনফরমেশনগুলোকে আপডেট করি, এবং এই তথ্য সংবলিত যেগুলো সেগুলো আমরা প্রোভাইড করি। সো তোমাদের কিন্তু সেটাও পেইড ব্যাচে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, আমরা এখন চলে আসি ডেপুটি স্পিকার। দেখো তাহলে ডেপুটি মানে কি, স্পিকারের পরে যিনি আছেন সহযোগিতা করা স্পিকারকে, স্পিকারের অনুপস্থিতিতে তিনি কিন্তু জাতীয় সংসদের সভাপতিত্ব করেন। আর সংসদীয় স্থায়ী যে লাইব্রেরি সেটার কিন্তু কমিটির সভাপতি হচ্ছে ডেপুটি স্পিকার। হুইপ করে কি, শান্তি শৃঙ্খলা রক্ষা করে। অর্থাৎ একটা সংসদে শান্তি শৃঙ্খলা রক্ষা হচ্ছে, সেটা কিন্তু একটা হুইপের কাজ, আমরা এটা দেখেছি। এই প্রশ্নটা সঠিক উত্তর দিয়ে ফেলো। সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে জাতীয় সংরক্ষিত আসন 50 করা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সো কারা প্রশ্নটার উত্তর করছো একটু দেখি। স্বপ্না আক্তার বলছো আমার বাসা কি ঠাকুরগাঁয়ে কিনা? হ্যাঁ, আমার বাসা ঠাকুরগাঁতে। স্বপ্নার বাসা কি ঠাকুরগাঁতে কিনা? আমার বাসা ঠাকুরগাঁও। ভেরি গুড তৌসিফ।
তৌসিফ বলছো পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, ভেরি গুড। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে কিন্তু 50টা করা হয়। আমি এখন তোমাদেরকে আরেকটু ইনফরমেশন বলে দিতে চাই, এই 50 তো সঠিক, কিন্তু এখানে আরেকটা বিষয় আছে যে এই পর্যন্ত সংসদ মানে সংবিধান মোট সংশোধিত হয়েছে 17 বার। এই পর্যন্ত 17তম সংশোধনীতে বলা হয়েছে এই যে সংরক্ষিত 50টা আসন সেটা আরো 25 বছর বহাল থাকবে। সংরক্ষিত আসন আরো কত বছর বহাল থাকবে? 25 বছর। তাহলে যদি প্রশ্ন আসে এ পর্যন্ত সংবিধান মোট কতবার সংশোধন করা হয়েছে, সেটা হচ্ছে 17 বার। 17তম সংশোধনীতে বলা আছে সংরক্ষিত যে 50টি মহিলা আসন সেটা আরো 25 বছর কি বহাল থাকবে। ওকে, আমি এখানে দেখতে পাচ্ছি স্বপ্না শ্রেয়ার বাসা ঠাকুরগাঁ, আমার এলাকার লোক। ঠাকুরগাঁয়ের কোথায় বাসা স্বপ্না? আমার রানীশঙ্কৈল উপজেলা। তো এলাকার লোককে পেয়ে বেশ ভালোই লাগছে। ওকে, এরপরে দেখো, তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে এ পর্যন্ত সংশোধনী 17 বার হয়েছে। 15তম যে সংশোধনী সেখানে বলা হয় জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন কয়টি থাকবে? 50টি হবে। আগে কিন্তু 45টা ছিল। সবচেয়ে কম মেয়াদকাল ছিল কোন সংসদে? অবশ্যই এটা আমি তোমাদেরকে বলেছি, এটা কি ষষ্ঠ সংসদে। সেটা কত তারিখ থেকে কত তারিখ? 19 মার্চ থেকে, এটা একটু লিখে ফেলো, 19 মার্চ থেকে 30 মার্চ, 19 মার্চ থেকে 30 মার্চ 1996 সালে। সব থেকে কম, মাত্র 11 দিন টিকে ছিল। 11 দিন একটা সংসদ, যেখানে একটা সংসদের মেয়াদকাল কত বছর? 5 বছর। 5 বছর মেয়াদকালের একটা সংসদ 11 দিন টিকে ছিল। ওকে, তাহলে আমরা এটাও দেখে ফেললাম। পরের প্রশ্নটার জন্য রেডি? তার আগে আমাদের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী জানতে হবে। প্রধানমন্ত্রী কি সেটা আমাদের একটু জানতে হবে। দেখো, সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী, খুব স্বাভাবিক একটা বিষয়। তাহলে প্রধানমন্ত্রী কে? সরকার প্রধান, শেষ। মন্ত্রী পরিষদের প্রধানও কিন্তু প্রধানমন্ত্রী, এটা আমাদের জানতে হবে। নির্বাহী বিভাগের যিনি মধ্যমণি, যদি প্রশ্ন আসে নির্বাহী বিভাগের মধ্যমণি কি, সেটা হচ্ছে এই যে প্রধানমন্ত্রী, ঠিক আছে। মন্ত্রী পরিষদের সভায় সভাপতিত্ব করে প্রধানমন্ত্রী, কারণ কি তিনি প্রধান, মন্ত্রীদের প্রধান, সো এই জন্য কিন্তু মন্ত্রী পরিষদের সভায় তিনি সভাপতিত্ব করেন। জাতীয় সংসদ নেতাকে প্রধানমন্ত্রী, এই প্রশ্নটা কিন্তু এসেছিল, অনেকে ভুল করে উত্তর দিবে স্পিকার, অনেকে ভুল করে উত্তর দিবে রাষ্ট্রপতি, কিন্তু এখানে বলা হচ্ছে নেতা। জাতীয় সংসদ নেতাকে প্রধানমন্ত্রী। দু ধরনের নেতা আছে, একটা সংসদীয় নেতা আর একটা হচ্ছে বিরোধী দলীয় নেতা। তো সংসদীয় নেতা যিনি হচ্ছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সরকারের প্রধান নির্বাহীকে? প্রধানমন্ত্রী। নির্বাহী বিভাগের প্রধানকে? প্রধানমন্ত্রী। ওকে, সংসদের সংখ্যাগরিষ্ঠতা দলের নেতা, সংখ্যাগরিষ্ঠতা দলই তো সরকার গঠন করে, এই জন্য কি প্রধানমন্ত্রী হচ্ছে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি, অবশ্যই বেশ গুরুত্বপূর্ণ। আর রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি দেখো প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন রাষ্ট্রপতি, সংবিধানের 26-এর 3 নং অনুচ্ছেদে কিন্তু এটা বলা আছে। এই প্রশ্নটা কিন্তু আসে যায় যে রাষ্ট্রপতি সংবিধানের কোন অনুচ্ছেদ বলে প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন, সেটা কিন্তু 56-এর 3। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। জান্নাত এসেছো অনেকক্ষণ পরে, এগুলো ইনফরমেশনগুলো একটু লিখে ফেলো সবাই ছোট ছোট করে। প্রথম প্রধানমন্ত্রীকে দেখো, প্রথম প্রধানমন্ত্রী কিন্তু তাজউদ্দিন আহমেদ, কিন্তু ইনি কিন্তু সাংবিধানিক প্রধানমন্ত্রী ছিল না, ইনি অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। এটাকে কিন্তু একটা বিষয় খেয়াল করবা, ওখানে প্রশ্নে যদি বলা থাকে সাংবিধানিক প্রধানমন্ত্রী তাহলে সেটা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1973 সালের প্রথম যে সংসদ, তিনি কিন্তু সেখানে কি করেন? সাংবিধানিক প্রধানমন্ত্রী হন। কিন্তু তাজউদ্দিন আহমেদ অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী ছিলেন, যেটা কিন্তু কোনো সাংবিধানিক কোনো সরকার ব্যবস্থা না। ওকে, এই যে পরের প্রশ্নটা দেখো, প্রথম সাংবিধানিক প্রধানমন্ত্রী হচ্ছে শেখ মুজিবুর রহমান। যদি বলা আসে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে, সেটা কি হবে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু কোনোভাবে কিন্তু বাংলাদেশের প্রথম সাংবিধানিক প্রধানমন্ত্রীও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রশ্নের মধ্যে একটু মারপ্যাচ আছে, বুঝে শুনে উত্তর করতে হবে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কি? গণভবন, খুবই গুরুত্বপূর্ণ, শেরে বাংলা নগর। হয়তো অনেকে এখান থেকে গেছো গণভবনে, অনেকেই গেছো, ঢুকছো, অনেকে হাঁস টাস নিয়ে আসছো, অনেকেই আছে দেখছি আমি, হাঁস নিয়ে আসছে। তারপরে যা ছিল মানে একটা শ্রীলঙ্কা টাইপের অবস্থা হয়ে গেছিল কিন্তু বাংলাদেশ, শ্রীলঙ্কার থেকেও ভয়াবহ। ওকে,
বাংলাদেশের প্রথম সাংবিধানিক প্রধানমন্ত্রী কে ছিলেন? যেমনটা বললাম, সাংবিধানিক প্রধানমন্ত্রী কে ছিলেন? শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রথম সাংবিধানিক প্রধানমন্ত্রী কে ছিলেন? শেখ মুজিবুর রহমান। এই প্রশ্নটা পারতে হবে। বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে? আমরা গত ক্লাসে করেছিলাম, খুব দ্রুত উত্তর করার চেষ্টা করো। নারী প্রধানমন্ত্রী কে? আমরা কিন্তু এগুলো দেখেছিলাম। শ্রীমাভো বন্দরনায়েক কে, বেনজির ভুট্টো কে, ইসাবেলা পেরন কে, মেঘবতী সুকর্ণপুত্রী কে? না, একটা আছে রাষ্ট্রপতি, নারী রাষ্ট্রপতি, আরেকটা হচ্ছে নারী প্রধানমন্ত্রী। দুটোর মধ্যে তফাৎ আছে তো। তোমরা একটা বিষয়ে বারবার ভুল করছো। কেন তোমরা এমন করছো? সকলে সি উত্তর দিছো। তোমরা কি বোকা? মানে কি তোমরা মানে কি করো? মানে পড়াশোনার বাইরে তোমাদের তো আর কোনো কাজ দেখি না আমি। আর যদি কোনো কাজ থেকে খাওয়া আর ঘুমা। এখন কথা হচ্ছে যে তোমাদেরকে বলা হয়েছিল প্রথম প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হচ্ছে যে ইসাবেলা পেরন, সেটা কিন্তু আর্জেন্টিনার। রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী দেখবা না? প্রধানমন্ত্রী হচ্ছে শ্রীমাভো বন্দরনায়েক, প্রথম নারী প্রধানমন্ত্রী। এরপরে যদি বেনজির ভুট্টো বলো, মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী। এরপরে যদি মেঘবতী সুকর্ণপুত্রী বলো, মুসলিম বিশ্বের প্রথম নারী রাষ্ট্রপতি। এই তো ছোট ছোট কয়েকটি ইনফরমেশন। অবশ্যই এটা বি হবে। আবার বলতেছে এই বেনজির ভুট্টো তো মুসলিম বিশ্বে নারী প্রধানমন্ত্রী, প্রথম মুসলিম বিশ্বে। কিন্তু 1968 সালের শ্রীমাভো বন্দরনায়েক হচ্ছে শ্রীলঙ্কার প্রথম নারী প্রধানমন্ত্রী। শুধুমাত্র শ্রীলঙ্কার না, পুরো বিশ্বের নারী প্রধানমন্ত্রী হচ্ছে শ্রীমাভো বন্দরনায়েক। একজনও আমি এখানে দেখি নাই যে কে এ বলছো। কেউ এ বলো নাই, ক বলো নাই কেউ। সঠিক উত্তর হচ্ছে শ্রীমাভো বন্দরনায়েক, গত ক্লাসের করা। এবং অবশ্যই তোমাদেরকে এই বিষয়গুলো নিয়ে তো রেডি থাকতে হবে। কালকে যেটা পড়ছো সেটা যদি আজকে না পড়ো তাহলে তো অসম্ভব। ওকে, ফ্লোর ক্রসিং আমরা দেখলাম যে অন্য দলে যে যোগদান সেটাকে ফ্লোর ক্রসিং বলে। ফ্লোর ক্রসিংটা কোথায় বলা আছে? সংবিধানের 70 অনুচ্ছেদে। অর্থাৎ ফ্লোর ক্রসিং করলে সেই সংসদের যে পদ সেটা কিন্তু শূন্য হয়ে যাবে অবশ্যই। তাহলে যদি বলা থাকে যে দল ত্যাগ বা ফ্লোর ক্রসিং কোন অনুচ্ছেদে বলা আছে? সংবিধানের 70 নং অনুচ্ছেদ। কাস্টিং ভোট বা সিদ্ধান্ত ভোট, স্পিকারের ভোট আমি বললাম যে যখন দুটো পক্ষ সমান হয়ে যায় তখন স্পিকার একটা ভোট দেয়, সেই ভোটে কিন্তু রায় হয়। অর্থাৎ দুটো দলই যখন সমান হয়ে আসে তখন কিন্তু স্পিকার ভোট দেয়, সেটাকে বলা হচ্ছে কাস্টিং ভোট। কোরাম দেখো, একটা কোরাম গঠন করতে 60 জন লাগবে, সেই জন্য বলা হচ্ছে 60 জনের কম উপস্থিতি থাকলে স্পিকার বৈঠক স্থগিত বা বৈঠক মুলতবি ঘোষণা করবে। অর্থাৎ সংসদে অবশ্যই 60 জনকে থাকতে হবে। ন্যায়পাল আসলে নেই। 1980 সালের আমরা দেখেছি যে 1980 সালে ন্যায়পাল নিয়োগের কথা থাকলেও এখনো নিয়োগ হয়নি। ন্যায়পাল ব্যাপারটা এমন যে তিনি হচ্ছে একজন প্রশাসনিক কর্মকর্তা, যিনি কিনা পার্লামেন্টে নিযুক্ত কমিশনার বা কর্মকর্তাকে এই ন্যায়পাল বলা হয়, কিন্তু বাংলাদেশে ন্যায়পালটা নেই। ওয়াকআউট একটা বিষয় দেখো, ওয়াকআউট সেটা কি? আমি ভাই আমার সিদ্ধান্তে, তোমার সিদ্ধান্তে আমার যায় নাই, আমি ওয়াকআউট উঠে চলে যাবো। সো সংসদে এটাকে বলা হচ্ছে ওয়াকআউট, যেটা কিনা হচ্ছে রুলিং এর প্রতিবাদে কিন্তু স্পিকারের যে রুল, সেই স্পিকারের রুলিং এর প্রতিবাদে সংসদ থেকে বের হয়ে যে যায় সেটা হচ্ছে ওয়াকআউট। অর্থাৎ একটা রুল হলো এবং সেই রুলে কেউ যদি সিদ্ধান্তে যদি একমত না হয় সে কিন্তু ওয়াকআউট করবে, সেটা কি? এই ওয়াকআউট নামে পরিচিত। সংসদ বর্জন আমরা দেখেছি যে রুলিং এর প্রতিবাদে কিংবা সরকারের বিরুদ্ধে কিন্তু সংসদ বর্জন করতে পারে বিরোধী দল, যে বলতে পারে যে আমরা অধিবেশনে বসবো না, সেটা হচ্ছে সংসদ বর্জন অর্থাৎ অধিবেশন বর্জন। সরকারি বিল, খুব স্বাভাবিক একটা বিষয়, বিল উত্থাপন করতে হয়। মন্ত্রী কর্তৃক বিল 3 ভাবে বিল উত্থাপিত হয়। একটা মন্ত্রী কর্তৃক উত্থাপিত বিল, একটা বেসরকারি বিল, আর একটা হচ্ছে এমপি কর্তৃক উত্থাপিত বিল। সো 3 ভাবে বিল হয়। এই 3 ভাবে বিলে দেখো, সংসদের কোনো সাধারণ সদস্য কোনো বিল উত্থাপন করতে চাইলে তাকে 15 দিনের লিখিত একটি নোটিশ প্রদান করতে হবে অবশ্যই। তো সেই ক্ষেত্রে বিলিং প্রসেসটা এমন। সো বিলিং প্রসেসে আমাদের যাওয়ার দরকার নেই, আমরা জেনে রাখি 3 ধরনের বিল হতে পারে: মন্ত্রী কর্তৃক, সরকারি কর্তৃক, এমপি কর্তৃক, আরেকটা হচ্ছে বেসরকারি বিল। ওকে, বাংলাদেশের জাতীয় সংসদে কাস্টিং ভোট প্রদানের ক্ষমতা রাখে কে? আমরা দেখলাম যে কাস্টিং ভোট প্রদানের ক্ষমতা রাখে কে?
সেটা হচ্ছে স্পিকার। স্পিকার কিন্তু কাস্টিং ভোট প্রদানের ক্ষমতা রাখে। এবং তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ডিইউ 18-19 সালে কিন্তু এই প্রশ্নটা এসেছিল, ঢাকা ইউনিভার্সিটির 18-19 সেশনে কিন্তু এই প্রশ্নটা এসেছিল। 3-এর বি, ভেরি গুড শ্রেয়া। ওকে, বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত আসন কতটি? দেখো 17-18 সালে এসেছিল, 17-18 সালে ঢাকা ইউনিভার্সিটিতে ছিল, সেটা কি 50টি কিন্তু সংরক্ষিত মহিলা আসন। তৎকালীন পূর্ব বাংলা আইনসভা কোথায় উপস্থিত ছিল? এই প্রশ্নটার কেউ সঠিক উত্তর জানো কিনা সেটা আমাকে বলো। ভেরি গুড রাজকন্যা প্রেমা। প্রেমা বলছো 3-এর বি, জগন্নাথ হলে পূর্ব বাংলার আইনসভা ছিল, অর্থাৎ পূর্ব বাংলা যে সময় পাকিস্তান পিরিয়ড সেই সময় পূর্ব বাংলার আইনসভা, দেখো তখন কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা ছিল, একটা হচ্ছে একদম পশ্চিম পাকিস্তানে আর একটা হচ্ছে পূর্ব পাকিস্তানে। সো এই যে পূর্ব বাংলার যে আইনসভা সেটা কিন্তু জগন্নাথ হলে ছিল। জাতীয় সংসদের প্রতীক কি? দেখো প্রতীক কি, পাট, মসজিদ, ধানের শীষ না শাপলা ফুল? ঢাকা ইউনিভার্সিটির 9-10 সালে এসেছিল। সো খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, সেটা একটু উত্তর দাও যে জাতীয় সংসদের প্রতীক কি। চারের ডি, ভেরি গুড। জান্নাত বলছো 4-এর ডি, শাপলা ফুল হচ্ছে জাতীয় সংসদের প্রতীক। প্রতীকটা একটু খেয়াল করবা, দুপাশে কি আছে, ধানের শীষ আছে, আর মাঝখানে কি আছে, শাপলা ফুল আছে। সো এই জন্য তারপরও প্রতীক হচ্ছে মূলত শাপলা ফুল, ধানের শীষও আসলে বলা যায় না, কিন্তু প্রতীক হচ্ছে মূলত শাপলা ফুল। জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? খুব গুরুত্বপূর্ণ বিসিএস প্রশ্ন, 45 বিসিএস এর প্রশ্ন, সেটা কি রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কিন্তু জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করতে পারেন বা করেন। সো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা সঠিক উত্তর কি রাষ্ট্রপতি। ওকে, বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে? খুব গুরুত্বপূর্ণ, প্রথম জাতীয় যে সংসদ সেটার সংসদ নেতা কে? এটা একটু উত্তর করার চেষ্টা করি সকলেই। ভেরি গুড রিয়া, পূজা, জান্নাত, রাজকুমার, প্রেমা, ভেরি গুড। এটা কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছে প্রথম সংসদ নেতা। মাত্র একটি সংরক্ষিত আসন কোথায় আছে? খুব দ্রুত বলে দাও। আমরা দেখেছি পার্বত্য যে 3টি জেলা সেখানে কিন্তু একটি করে আসন আছে, তার মানে এটি কি রাঙ্গামাটি জেলা। খুবই সহজ একটা উত্তর যে রাঙ্গামাটি জেলায় মাত্র একটি সংসদীয় আসন রয়েছে। হু ইজ দ্য আর্কিটেক্ট টু দ্য পার্লামেন্ট বিল্ডিং অফ বাংলাদেশ? তাহলে এটা একটু প্রশ্ন করার চেষ্টা করো যে জাতীয় সংসদের যে স্থপতি বা আর্কিটেক্ট তিনি কে? এটা আমরা দেখেছি 21 বিসিএস এ এসেছিল, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন এসেছিল, বিউপিতে এসেছিল। সেটা কি আমরা জানি লুই আই কান। সেটা কি লুই আই কান। 8-এর উত্তরটা কিনটা লুই আই কান। জাতীয় সংসদে কাস্টিং ভোট কি? কাস্টিং ভোট আমরা দেখেছি স্পিকারের ভোট, খুব সহজ একটা বিষয়। কাস্টিং ভোট কি? স্পিকারের ভোট। আমরা 10 নম্বর প্রশ্ন দেখেছি বাংলাদেশ জাতীয় সংসদ অধিবেশন কে আহ্বান করেন। আর একটা প্রশ্ন আমরা এরকম দেখেছি, একই প্রশ্ন, সেটা কি মাননীয় রাষ্ট্রপতি বা মহামান্য রাষ্ট্রপতি, তিনি হচ্ছে অধিবেশন আহ্বান করেন। এরপরে দেখো জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয় কত তারিখে? এটাও বেশ গুরুত্বপূর্ণ, কত জানুয়ারি কত সালে? বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা উত্তর করার চেষ্টা করো সবাই। 11-র উত্তর করো সবাই। ভেরি গুড, সঠিক উত্তর পেয়ে গেছি 11-র বি, যেটা কিনা 28 জানুয়ারি 1982 সালে। 28 জানুয়ারি 1982 সালে কিন্তু জাতীয় সংসদ উদ্বোধন করা হয়। স্বপ্ন সঠিক উত্তর দিয়েছ, জান্নাত সঠিক উত্তর দিয়েছ, শ্রেয়া সঠিক উত্তর দিয়েছ, ভেরি গুড শ্রেয়া। এরপর আমি দেখছি পূজাও সঠিক উত্তর দিয়েছ, ভেরি গুড। প্রেমা সঠিক উত্তর দিয়েছ। পাপড়ি সুলতানা, পাপড়ি বলছো 28 জানুয়ারি 1984, না পাপড়ি 28 জানুয়ারি 1982 সালে। ইরা ইসলাম, ইরা কেমন আছো? 11-র বি সঠিক উত্তর। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনটি কত তলা বিশিষ্ট? নিশ্চয়ই আমরা সকলেই জানি 9 তলা বিশিষ্ট জাতীয় সংসদ ভবন। এবং এই 9 তলা, দেখো জাতীয় সংসদ ভবনটি কত তলা বিশিষ্ট, এই ধরনের প্রশ্ন কিন্তু এসেছিল। জাতীয় সংসদ ভবনে একটা লেক আছে, সেই লেকটার নাম কি সেটাও এসেছিল প্রশ্নে, ক্রিসেন্ট লেক।
ক্রিসেন্ট লেক নামে একটা লেক আছে জাতীয় সংসদে, সেই প্রশ্নটা এসেছিল, সেটা একটু লিখে ফেলো সবাই। জাতীয় সংসদ ভবনের একটা লেক আছে, সেই লেকটার নাম কি? ক্রিসেন্ট লেক। ক্রিসেন্ট লেক। ওকে, বাংলাদেশ জাতীয় সংসদ সর্বপ্রথম কোন বিদেশি রাষ্ট্রপ্রধান ভাষণ প্রদান করে? সেটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। কোন রাষ্ট্রপ্রধান সর্বপ্রথম ভাষণ প্রদান করে? তেরোর বি, ভেরি গুড। রাজকোনা প্রেমা, ফারজানা প্রমি, পূজা, ভেরি গুড ভেরি গুড। তৃষ্ণা একটু ভুল হয়েছে আপু, শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধান না, যুগোস্লোভিয়ার। এরপরে আমরা দেখেছি ভারতীয় রাষ্ট্রপ্রধান এসেছিল। প্রথমীয় কি যুগোস্লোভিয়ার রাষ্ট্রপ্রধান যে মার্শাল টিটো, সে কিন্তু এসেছিল। তারপরে হচ্ছে ভিভি বিবেকানন্দ, তিনি কিন্তু এসেছিলেন ভারতের রাষ্ট্রপ্রধান। ওকে, এরই মধ্য দিয়ে আজকের আমাদের সংসদ রিলেটেড ক্লাসটা শেষ হলো। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল এবং অসংখ্য ধন্যবাদ যারা ছিলে। কিন্তু আমি তোমাদেরকে একটা কথা আবার বলতে চাই, আমাদের অ্যাডমিশন অর্থাৎ তোমাদের এই যে বি ইউনিট অ্যাডমিশন, তোমাদের ঢাকা ইউনিভার্সিটির টার্গেটের যে অ্যাডমিশন, সেটা কিন্তু আমাদের এই কোর্সের মধ্য দিয়েই হয়তো তোমরা শতভাগ ফুলফিল করতে পারবে। কেন পারবে সেটা আমি বলতে চাই। অবশ্যই আমি ক্লাসের কথাটা বারবার কেন বলি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ক্লাস তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা 2 ঘন্টা 1 ঘন্টার একটা ক্লাস করে বাকি সারাদিন তোমরা নিজেদের মতো পড়াশোনা করো, একটা এক্সাম দাও, দেন তোমার সেটা আউটপুট আসবে। তুমি একটা অফলাইন ব্যাচ করতে পারো, তুমি এত টাকা খরচ করে এত কষ্ট করে ঢাকার ফার্মগেট বলো, তোমার বিভাগীয় শহরগুলোতে বলো থাকতে পারো। কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তোমরা এমন একটা ডিভাইস, এই যে একটা ফোন, এরকম একটা ফোন যখন তোমার পাশে আছে, তুমি কিন্তু চাইলেই তুমি জাস্ট লাইভ ক্লাসটা অন করে দিলে, লেকচার শিটগুলো পেলে, এক্সামটা দিয়ে কিন্তু মেধা যাচাই করতে পারলে। এটার মতো সুবিধা তুমি একটা অফলাইন ব্যাচে ভর্তি হতে যাও, আমার জানা মতে 10,000-এর নিচে কিন্তু কোনো অফলাইন ব্যাচ নাই। তুমি অনলাইন ব্যাচগুলো যদি চেক করো, একমাত্র মাস্টার ক্লাস এডু আমরা তোমাদের জন্য এত কম ছাড়ে, শুধুমাত্র তোমাদের জন্য মানে খুবই স্বল্প মূল্যে, এবং এটা অবশ্যই 10 তারিখের আগে, 10 তারিখের মধ্যে আমরা কিন্তু আমাদের ব্যাচটা 10 তারিখ থেকে আমাদের ব্যাচ চালু করব। 55টা করে ক্লাস থাকছে তোমাদের জন্য, প্রতিটা ক্লাস শেষে ক্লাস টেস্ট, সাথে কিন্তু ফাইনাল মডেল টেস্ট থাকতেছে। সো এত কিছু তোমরা যখন পেয়ে যাচ্ছ, আমার মনে হয় সুযোগটাকে কাজে লাগো। ঢাকা ইউনিভার্সিটিতে আর জীবনে এক্সাম দিতে পারবা না, ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রিপারেশনটা নিয়ে নাও। রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, গুচ্ছ, বিউপি, টোটাল ইউনিভার্সিটি ডান। সো এই জন্য বলছি খুবই গুরুত্বপূর্ণ কোর্সটিতে আগামী 10 তারিখ থেকেই আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত আমাদের ফ্রি লাইভ ক্লাসগুলো করতে থাকো প্রতিদিন 3টায় এবং রাত 10টায়।